ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের থার্ড সামেটিভ এভালুয়েশন থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাস বিষয় নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। এখানে প্রশ্ন এবং উত্তর সহ যেহেতু আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো নাম্বার পেতে চাও। আর প্রত্যেকটি প্রশ্ন এখান থেকেই প্র্যাকটিস হয়ে যাবে। খুব ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। পরীক্ষা হবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট এবং 70 নাম্বার থাকবে তোমাদের পরীক্ষা থার্ড সামেটিভ। তো প্রথম প্রশ্ন দেখো, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে 14টি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তাম্রলিপ্ত বন্দর অবস্থিত কোথায়? 4টা অপশনের মধ্যে কোনটা হবে? তাম্রলিপ্ত বন্দর অবস্থিত পূর্ব মেদিনীপুরের তমলুকে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সেলিউকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন কে? সেলিউকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন, উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, উপবেদ বলা হতো কাকে? খুবই ইম্পর্টেন্ট, 4টে অপশনের মধ্যে বলো উপবেদ বলা হতো কাকে? উত্তর হবে চিকিৎসা শাস্ত্রকে। এখানে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় 90% তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটি একটু শেয়ার করে দিও। চলো নেক্সট প্রশ্ন, 10 অবতার মন্দির অবস্থিত কোথায়? 10 অবতার মন্দির অবস্থিত অপশন নাম্বার এ দেওঘরে। 10 অবতার মন্দির অবস্থিত দেওঘরে। নেক্সট, কম্বনের রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কে? কম্বনের যে রামায়ণ, সেখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কে? সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন সীতা, অপশন নাম্বার বি রাবণ। কম্বনের রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন রাবণ। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলে শালি ধানের চাষ হয়? উত্তর হবে মগধ অঞ্চলে, অর্থাৎ অপশন নাম্বার সি মগধ অঞ্চলে শালি ধানের চাষ হয়। নেক্সট, ইন্তু কথার অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ইন্তু কথার অর্থ কি? 4টা অপশনের মধ্যে কোনটা হবে বলো? ইন্তু কথার অর্থ হলো অপশন নাম্বার এ ভারতবর্ষ। ইন্তু কথার অর্থ ভারতবর্ষ। হাতিগুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? উত্তর হবে হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেল, অর্থাৎ অপশন নাম্বার সি খারবেলের বিষয়ে জানা যায়। নেক্সট, অর্থশাস্ত্রের লেখককে? মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। নেক্সট প্রশ্ন, বজ্জীদের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে বজ্জীদের রাজধানী ছিল বৈশালী, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট, মার্গ কথার অর্থ কি? দেখো মার্গ কথার অর্থ হলো পথ, অর্থাৎ অপশন নাম্বার এ। 10 রাজা যুদ্ধে জয়ী হয়েছিলেন কে? উত্তর হবে সবাই জানো সুদাস। 10 রাজা যুদ্ধে জয়ী হয়েছিলেন সুদাস। একলব্যের গুরু কে ছিলেন? একলব্যের গুরু কে ছিলেন? উত্তর হবে একলব্যের গুরু ছিলেন দ্রোণাচার্য। একলব্যের গুরু ছিলেন। চলো নেক্সট প্রশ্ন, ইন্দ্র আর্য ভাষা সবথেকে পুরনো সাহিত্য কোনটি? ইন্দ্র আর্য ভাষা সবথেকে পুরনো সাহিত্য হলো, উত্তর হবে ঋগ্বেদ। তাহলে একলব্যের গুরু কে ছিলেন? একলব্যের গুরু হবেন দ্রোণাচার্য, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট, ইন্দো আর্য ভাষা সবথেকে পুরনো সাহিত্য কোনটি? ইন্দো আর্য ভাষা সবথেকে পুরনো সাহিত্য মনে রাখবে, সবথেকে পুরনো সাহিত্য হচ্ছে ঋগ্বেদ, অর্থাৎ অপশন নাম্বার এ। চলো নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে 5টি কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে, খুব ভালো করে দেখো 5টি। প্রথম প্রশ্ন, হেরোডোটাসের মতে ইন্দুস ছিলেন পারসিক সাম্রাজ্যের একটি ড্যাশ। তো দেখো উত্তর দেখো, হেরোডোটাসের মতে ইন্দুস ছিলেন পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, জীবক ছিলেন রাজ ড্যাশ। জীবক ছিলেন রাজবৈদ্য। জীবক কে ছিলেন? জীবক এক মানে রাজবৈদ্য ছিলেন। আচ্ছা, গাথা সপ্তশতী গ্রন্থটি সংরক্ষণ করেন কে? গাথা সপ্তশতী এইটি কে সংকলন করেন? বিরাট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো সাতবাহন রাজা হাল গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন সাতবাহনের রাজা হাল। চলো নেক্সট, কনিষ্ক কত খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন? মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবাই জানো। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কিন্তু কুষাণদের শাসক হন। নেক্সট প্রশ্ন, দিগম্বরদের নেতা কে ছিলেন? দিগম্বরদের নেতা ছিলেন, উত্তর হবে ভদ্রবাহু। দিগম্বরদের নেতা ছিলেন। ওকে, চলো এরপর দেখো এক কথায় প্রশ্ন উত্তর দাও। এক কথায় উত্তর দাও। এখানে তোমাদের 9 নম্বর থাকবে, কিন্তু 1 গুণিত 9, 9টি প্রশ্ন থাকবে, যে কোনো 9টি তোমাদের করতে হবে। তো এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। চলো এক কথায় উত্তর দাও। দেখো যে কোনো 9টি। প্রথম প্রশ্ন, সেতু কি? প্রাচীন ভারতে জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলে। প্রাচীন ভারতে জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলে। নেক্সট, সুশ্রুত কে ছিলেন? উত্তর, সুশ্রুত একজন শল্য চিকিৎসক ছিলেন। নেক্সট, পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হতো? উত্তর, পুরাণ সাহিত্যে যবন বলা হতো ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের। খুব ইম্পর্টেন্ট, পুরাণ সাহিত্যে যবন বলা হতো ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের। নেক্সট প্রশ্ন, দেবকুল কি নামে পরিচিত ছিল? দেবকুল কি? উত্তর, কুষাণ যুগের সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠান করেন তাই দেবকুল নামে পরিচিত।
আবার বলছি, কুষাণ যুগের সম্রাট এবং দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেন তাই দেবকুল নামে পরিচিত। অর্থাৎ কুষাণ যুগের যে সম্রাট আর দেবতা এরা সবাই এক, এরকমটা বোঝানোর জন্য একটা সংস্থা প্রতিষ্ঠা হয়, সেটাই দেবকুল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ফাঁসিয়ানদের মতে দেশের সেরা নগর কোনটি? উত্তর হবে, ফাঁসিয়ানের মতে দেশের সেরা নগর হচ্ছে পাটলিপুত্র। ফাঁসিয়ানের মতে দেশের সেরা নগর পাটলিপুত্র। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগের কটি ভাগ ও কী কী? মোস্ট ইম্পর্টেন্ট, বৈদিক যুগের দুটি ভাগ, একটা হচ্ছে আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। তাহলে বৈদিক যুগের কটি ভাগ? বৈদিক যুগের দুটি ভাগ, আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। নেক্সট প্রশ্ন, রাজা কথার আক্ষরিক অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট, রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা, মনে রাখবে। নেক্সট, মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত বাংলাদেশের বগুড়া জেলায়। তাহলে মনে রাখো, মহাস্থানগড় কোথায় অবস্থিত? বাংলাদেশের বগুড়া জেলায়। নেক্সট, রাজা কথার আক্ষরিক অর্থ বললাম নেতা। চলো, ত্রিপিটক কোন ভাষায় লেখা আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ত্রিপিটক পালি ভাষায় রচিত। 11 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? মোস্ট ইম্পর্টেন্ট, কোন নগরে তার মহাপরিনির্বাণ ঘটে? কুশীনগরে। গৌতম বুদ্ধ কুশীনগরে কিন্তু মারা যান। আর কোথায় জন্ম হয় সেটা একটু কমেন্ট করে জানাও তো দেখি। চলো নেক্সট প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের 12 নম্বর টোটাল থাকবে, 2 × 6। দেখো প্রথম প্রশ্ন, তোমরা পারলে এগুলো খাতায় লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন দেখো, আমি উত্তর সহ বলছি যে ঋগ্বেদ যুগের চতুর্বর্ণের পরিচয় দাও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চতুর্বর্ণ। দেখো, ঋগ্বেদ অনুযায়ী সমাজের প্রথম দিকে চতুর্বর্ণ প্রথা বিশেষভাবে প্রচলিত ছিল, এমনটা বলা যায় না। তাই ঋগ্বৈদিক যুগে আমরা চতুর্বর্ণের পরিচয়, চতুর্বর্ণ মানে 4টে বর্ণ। 4টে বর্ণ কী কী একটু পরে আসছি। তো আমি কি বলছি, ঋগ্বেদ অনুযায়ী সমাজে প্রথম দিকে চতুর্বর্ণ প্রথা বিশেষভাবে প্রচলিত ছিল, এমনটা বলা যায় না। সম্ভবত ঋগ্বেদে বর্ণ বলতে মানুষের গায়ের রঙকেই বোঝানো হতো। চতুর্বর্ণ প্রথা দেখো, ঋগ্বেদের শেষের দিকে সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র শ্রেণীর অস্তিত্বের কথা বলা হয়। এটা ঋগ্বেদের শেষের দিকে বলা হয়েছে। চতুর্বর্ণ 4টি বর্ণ কী কী? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। প্রথম দিকে বর্ণ বলতে গায়ের রঙকে বোঝানো হতো, কালো, ফর্সা এরকম। তো এখন কিন্তু এখানে 4টি বর্ণের কথা বলা হচ্ছে ঋগ্বেদের শেষের দিকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। দেখো, ব্রাহ্মণদের কাজ কি? ব্রাহ্মণরা সব যাগযজ্ঞ করবে, পূজা করবে, পড়াশোনা ও শিক্ষাদানের কাজ করবে, এগুলো হচ্ছে ব্রাহ্মণদের কাজ। ক্ষত্রিয়রা কী করবে? ক্ষত্রিয়রা রাজ্য শাসন এবং প্রজাদের নিরাপত্তার দায়িত্ব নিত। বৈশ্যরা কী করতো? বৈশ্যরা কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত থাকতো। আর শূদ্ররা কী করতো? ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যদের সেবায় নিযুক্ত থাকতো। তাহলে এগুলো হচ্ছে 4টি বর্ণের পরিচয়, মনে থাকবে, ঋগ্বৈদিক যুগের চতুর্বর্ণের পরিচয়। শব্দের উপরের স্তরে ছিল ব্রাহ্মণ সমাজ, তারপর রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় সমাজ, ক্ষত্রিয়রা কী করবে? যুদ্ধ করবে। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য হচ্ছে কৃষিকাজ, আর শূদ্ররা কী করতো? সবার এই 3জনেরই সেবা করতো। চলো নেক্সট, আর্য সত্যের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট এটা, আর্য সত্য। চতারি আর্য সত্যানি, 4টি আর্য সত্য ছিল। আচ্ছা, ওকে। তো গৌতম বুদ্ধের এটা প্রবর্তক। প্রথম প্রশ্ন উত্তর দেখো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার শিষ্যদের দুঃখের কারণ কি? 1 নম্বর, কীভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়? এই প্রশ্নগুলি উত্তরে 4টি উপদেশ দিয়েছিল। একসাথে 4টি উপদেশ আমরা বলছি না, তোমরা একটু বই খুলে দেখে নাও। তো তোমরা লিখবে এরকমভাবে, 4টি উপদেশে যে বর্ণনা দিয়েছিল তাই চতারি আর্য সত্যানি বা 4টি আর্য সত্য নামে পরিচিত। এই 4টি উপদেশ একসঙ্গে চতুর আর্য সত্য নামে পরিচিত। এর পরের প্রশ্ন দেখো, ত্রিরত্ন কী? আশা করি আর্য সত্য বুঝতে পেরেছো। পারলে খাতায় তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, এখনও হাতে সময় রয়েছে। ত্রিরত্ন কি? দেখো, ত্রিরত্ন 3টি রত্নের সমাহার। তো এখানে 3টে রত্ন কী কী? বুদ্ধ, ধর্ম, সংঘ, 3টি রত্ন। তো লিখবে কী করে, যেহেতু বড় প্রশ্ন। দেখো, সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই 3টিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। ওকে, খুব ভালো করে মনে রাখো, এটি জৈন ধর্মের ত্রিরত্ন। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3 মিলে হয় বুদ্ধ ধর্ম আর সংঘ। এই 3টি আবার বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। তাই দুটোই তোমাদেরকে লিখতে হবে। জৈন ধর্মের ত্রিরত্ন কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান আর সৎ আচরণ। আর বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? ধর্ম, বুদ্ধ ধর্ম, সংঘ। একটু ভালো করে তোমরা এটা ভিডিওটা পজ করে একবার মুখস্থ করে নাও। চলো নেক্সট প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা কি? এটাও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, গুপ্ত এবং গুপ্ত উত্তরকালে বৌদ্ধ বিহার বা অন্যান্য মন্দির বা ব্রাহ্মণকে যে নিষ্কর জমি অর্থাৎ করবিহীন যে জমিদান করা হতো তা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত।
এই ব্যবস্থার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই জমি অর্থের বিনিময়ে কেনা হতো এবং পরে তা দান করে দেওয়া হতো। এই ধরনের জমি হস্তান্তর করা যেত না, অর্থাৎ একজনের কাছ থেকে অন্যজনকে দেওয়া যেত না, শুধু দান করে দিতে হতো, কিন্তু বংশ পরম্পরায় এটা ভোগ করা যেত। তো এই যে ব্যবস্থা, সেটা হচ্ছে অগ্রহার ব্যবস্থা। পারলে ভিডিওটা পজ করে তোমরা উত্তরগুলো দেখে নাও ভালো করে। চলো নেক্সট, মিশরকে নীলনদের দান কেন বলা হয়? দেখো, মিশরকে কেন নীলনদের দান বলা হতে যাবে, খুব ইম্পর্টেন্ট, কেন বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। থার্ড সামেটিভ, দেখো, মিশর নীলনদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি দেশ। মরু প্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প। মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি, কিন্তু দেশের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি, তাই মিশরকে নীলনদের দান বলা হয়। খুব ইম্পর্টেন্ট, মিশরকে মরুভূমি হতে দেয়নি কোন নদ, সেটা হচ্ছে নীলনদ, সেই জন্যই তো একে নীলনদের দান বলা হয়। চলো নেক্সট, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের যে গুরু গৃহে, অর্থাৎ এখন যেমন টিউশন পড়ানো হয়, সেরকম টিউশনের মাস্টার বা তখনকার দিনে গুরু বলা হতো। দেখো, ছাত্রদের গুরু গৃহে পড়াশোনা করতে হতো, গুরু গৃহে ঘরে থেকে, তাই এই শিক্ষা ব্যবস্থাকে গুরুকুল শিক্ষা ব্যবস্থা বলে। এটা কখন হতো? বৈদিক যুগে, মনে থাকবে। চলো নেক্সট, কি সাংখ্যয়ন কি? মোস্ট ইম্পর্টেন্ট, ভারতীয় উপমহাদেশে গণিত চর্চার ব্যাপক প্রচলন ছিল এবং জৈন বৌদ্ধ পণ্ডিতরাও গণিত চর্চা করতেন। বৌদ্ধদের গণিত বিজ্ঞান বিষয়টি তৈরি হয়েছিল পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি নিয়ে। জৈনরা আবার এই গণিতবিদ্যাকে বলতেন সংখ্যায়ন বা সাংখ্যায়ন। ওকে, এটা হচ্ছে সাংখ্যায়ন। চলো এরপর বড় প্রশ্ন আসা যাক। দেখো, নিচের প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও। 3 গুণিত 5 অর্থাৎ 15। প্রথম প্রশ্ন দেখো, তোমাদের 3 গুণিত 5 5টি বাক্যে উত্তর দিতে বলেছে, 4-5টি বাক্যে। প্রথম প্রশ্ন দেখো, সাট্রপি বা প্রদেশে শাসন ব্যবস্থা কীরূপ ছিল, অথবা টিকা লেখো ইন্ডিকা। মোস্ট ইম্পর্টেন্ট, যদি ইন্ডিকা টিকা আসে এই প্রশ্নের উত্তর এটাই হবে। আবার সাট্রপি বা প্রদেশে শাসন ব্যবস্থা কীরূপ ছিল, এটাও কিন্তু এর উত্তর হবে। প্রথম প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত ইন্ডিকা। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক শাসক সেলিকিউলাসের রাষ্ট্রদূত রূপে মেগাস্থেনিস পাটলিপুত্রে আসেন। এই সময় ভারত সম্পর্কে তিনি তার বিবরণ লিপিবদ্ধ করেন ইন্ডিকা নামক গ্রন্থে। যদিও মূল গ্রন্থটির অস্তিত্ব পাওয়া যায়নি, তবে গ্রন্থটির নানা অংশ পাওয়া গেছে পরবর্তী গ্রিক এবং রোমান লেখকদের বিবরণে। এগুলো থেকে ভারতীয় ইতিহাসে নানা তথ্য পাওয়া যায়। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো পাটলিপুত্র নগর সম্পর্কিত তথ্য। তাহলে এটাই হচ্ছে ইন্ডিকা। কি বুঝলে? ইন্ডিকা হচ্ছে একটি গ্রন্থের নাম। আর একবার বলে দেবো, ইন্ডিকা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের গ্রিক শাসক সেলিকিউলাসের রাষ্ট্রদূত রূপে মেগাস্থেনিস পাটলিপুত্রে আসেন। এই সময় ভারত সম্পর্কে তিনি তার বিবরণ একটা লিপিবদ্ধ করেন, তার বিবরণী কিন্তু ইন্ডিকা। আচ্ছা, যদিও মূল গ্রন্থটি অস্তিত্ব পাওয়া যায়নি, তবে গ্রন্থটির নানা অংশ পাওয়া গেছে পরবর্তী গ্রিক এবং রোমান লেখকদের বিবরণে। এগুলি থেকে ভারতীয় ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। এই মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো পাটলিপুত্র নগর সম্পর্কে যে তথ্য। চলো নেক্সট, গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও, অথবা গুহাবাস কি? দেখো, গুহাবাস, মৌর্য সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাতেন। এগুলি গুহাবাস নামে পরিচিত। এইসব গুহায় সন্ন্যাসীরা বসবাস করতেন। তো এটাই হচ্ছে গুহাবাস। চলো নেক্সট, ষোড়শ মহাজনপদের আমলে অর্থনীতি কীরূপ ছিল, অথবা ষোড়শ মহাজনপদের আমলে নগরগুলির অবস্থা কেমন? দেখো, ষোড়শ মহাজনপদের আমলে নগরগুলি আকারে গ্রামীণ বসতির তুলনায় বড় ছিল। প্রধানত শাসক এবং ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা নগরে বাস করতেন, তবে এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারতেন না, তাই খাদ্যের জন্য তাদের গ্রামের উপরে নির্ভরশীল থাকতে হতো। তাহলে ষোড়শ যুগের আমলে বা ষোড়শ মহাজনপদের আমলে এই ছিল নগরের অর্থনীতি অবস্থা বা ব্যবস্থা, নগরের অবস্থা। ওকে, চলো টিকা লেখো। দেখো, টিকা কি আসতে পারে? 10 রাজার যুদ্ধ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার সামেটিভ পরীক্ষার জন্য। 10 রাজার যুদ্ধ লেখো, অথবা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কি কি মিল তোমার চোখে পড়ে? দেখো, 10 রাজার যুদ্ধ। যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজা যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদেরও যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন, আর এর ফলে ভারত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়ে গিয়েছিল। নদীর ওপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস। হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্যই এমনটি তৈরি করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের কিছুটা মিল রয়েছে। এটাই ছিল 10 রাজার যুদ্ধ।
এবং জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে এই মিলটাই আমরা লক্ষ্য করি। নেক্সট প্রশ্ন দেখো, অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব আলোচনা করো, অথবা অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অশোকের জীবনে কলিঙ্গ ধর্মে একটা বিরাট প্রভাব কিন্তু পড়ে গিয়েছিল। শুনো, প্রথম প্রশ্ন দেখো, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার ফলে অশোকের মনের পরিবর্তন ঘটে, আর এরপর থেকেই তিনি প্রজাদের ঐক্যবদ্ধ করতে থাকেন, সব প্রজাদেরকে এক করে দেন। আর এই যুদ্ধের পর অশোক অন্য কোনো যুদ্ধ করেননি। অর্থাৎ কলিঙ্গ যুদ্ধে যে ভয়াবহতা, যে ক্ষয়ক্ষতি, এটা অশোকের মনকে নাড়া দিয়ে দিয়েছিল। সম্রাট অশোক এরপরে আর কোনো যুদ্ধ করেননি, বরং বৌদ্ধ ধর্মের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। অশোক কলিঙ্গ যুদ্ধের পরে প্রজাদের মধ্যে ধর্ম এবং নীতি প্রচার করেন। অশোকের ধর্ম বৌদ্ধ ধর্মে বেশ কিছু মিল থাকলেও এটি কোনো বিশেষ ধর্ম ছিল না। তাহলে অশোকের ধর্ম আর বৌদ্ধ ধর্মে কিছু মিল থাকলেও অশোকের এটি কোনো বিশেষ ধর্ম ছিল না। তো ধর্মের মূল কথা কি বলেছে দেখো, অশোকের ধর্মে কতগুলি সামাজিক আচরণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর মূলে ছিল অহিংসা, তিনি হিংসা করা থেকে বিরত ছিলেন। প্রাণী হত্যা বন্ধ করা, দয়া, দান আর সত্য কথা বলা, এই সমস্ত ছিল অশোকের মূল কথা। গুরুজনদের মেনে চলা ইত্যাদি। আর এর মাধ্যমে অশোক প্রজাদের সন্তান তুল্য মনে করতেন। তার উদ্দেশ্য কী ছিল দেখো, অশোক ধর্মের মূল উদ্দেশ্য ছিল যে মানুষের পারিবারিক এবং সমাজ জীবনে উন্নতি সাধন করা। তো এটাই ছিল অশোকের ধর্মের মূল কথা। অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের এটাই বিরাট প্রভাব ছিল। আশা করি বুঝতে পেরেছ। তো চলো নেক্সট। এরপর দেখো, নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। দেখো 5x3 অর্থাৎ 15 নাম্বার থাকবে এরকম প্রশ্ন, 8-10টি বাক্যে, অর্থাৎ একটু বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে, সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। উত্তর দেখো, তো উত্তরটা কি হবে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। তো মৌর্য সাম্রাজ্য কেন পতন হয়েছিল? মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণগুলি হলো, দেখো, ব্রাহ্মণ শ্রেণীর ক্ষোভ, পয়েন্ট মুখস্থ রাখো, ধর্মনীতির প্রয়োগ দ্বারা পশু বলি নিষিদ্ধকরণ, সকলের ক্ষেত্রে দণ্ড সমান এবং ব্যবহার সমতা নীতির প্রয়োগ, এবং ধর্ম মহামাত্র নামক কর্মচারী নিয়োগ। সম্রাট অশোক গৃহীত এইসব ব্যবস্থাদি ব্রাহ্মণ সম্প্রদায়ের সম্মান, মর্যাদা আর ব্যক্তিগত অধিকারকে ক্ষুণ্ণ করে দিয়েছিল। এতে ব্রাহ্মণরা কিন্তু রেগে যায় বা ক্ষুব্ধ হয়। এটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের একটা পতনের কারণ, অশোকের মৌর্য সাম্রাজ্য পতনের একটা কারণ। আসছি, কারণটা তো বললাম, ব্রাহ্মণ শ্রেণী ক্ষোভ আর সমুদ্রগুপ্তের কৃতিত্ব একই সাথে, উত্তর 1। তাহলে উত্তর হলো ব্রাহ্মণ কিন্তু রেগে যাচ্ছে, তাহলে উত্তর মনে রাখো, ব্রাহ্মণ শ্রেণী ক্ষোভ। দ্বিতীয় দেখো, অশোক অনুসৃত অহিংস নীতি। অশোক তার অহিংস নীতির কারণে যুদ্ধ ত্যাগ করে সেনাবাহিনীকে দুর্বল করে তোলেন, ফলে তার সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহ আর বিদেশি শত্রুর আক্রমণ রোধে ব্যর্থ হয়। অর্থাৎ অশোক কলিঙ্গ যুদ্ধের পর কি করেছিল, তার যে নীতি, সে নীতিটা পাল্টে দেয়। তিনি অহিংস নীতিতে বিশ্বাস করেন, যে হিংসা নয়, শান্তি চাই, যুদ্ধ করবে না। আর পরবর্তীকালে তারা কিন্তু সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। চলো 3 নম্বর, সাম্রাজ্যের বিশালতা ও প্রশাসনিক দুর্বলতা। বিশাল সাম্রাজ্যকে কেন্দ্রীয় প্রশাসন ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারত না, ফলে আঞ্চলিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। আমলাতন্ত্র ছিল কেন্দ্রের নিয়ন্ত্রণে, তাদের আনুগত্য ছিল রাজার প্রতি। রাজার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমলাদেরও পরিবর্তন ঘটত, ফলে রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তিটা দুর্বল হয়ে গিয়েছিল। অর্থাৎ 3 নম্বর পয়েন্ট মুখস্থ করো, সাম্রাজ্যের বিশালতা আর প্রশাসনিক দুর্বলতা। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংকট। এটা আবার কীরকম, দেখো, অশোকের জনকল্যাণমূলক কর্মকাণ্ড। অশোক তো এবার জনগণের সেবা করতে থাকছে। তো অশোকের যে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, স্তম্ভ নির্মাণ থেকে শুরু করে মৌর্য সামরিক বাহিনী, কর্মচারীদের বেতন খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়, ব্যয়ের অনুপাত রাজকোষে পর্যাপ্ত রাজস্ব জমা না হওয়ার কারণে অশোক পরবর্তী মৌর্য রাজাদের আমলে তীব্র অর্থনৈতিক সংকট দেখা যায়, যা মৌর্য সাম্রাজ্যের সুস্থিতিকে একেবারেই বিপন্ন করে। অর্থাৎ অর্থনৈতিক সংকটের কারণে মৌর্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল। 5 নম্বর পয়েন্ট দেখো, অশোকের উত্তরাধিকারীদের দুর্বলতা। উত্তরাধিকারীদের দুর্বলতা মৌর্য সাম্রাজ্যকে হীনবল করে তোলে। মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ব্যাকট্রিয় গ্রিক জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং রাজধানী পাটলিপুত্র পর্যন্ত অগ্রসর হয়। আর এই বিদেশি আক্রমণের সুযোগ নিয়েই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তার প্রভু শেষ মৌর্য সম্রাট বৃহদ্দত্তকে হত্যা করে সিংহাসন দখল করে নেয়। আর এরপরেই মৌর্য বংশ তথা মৌর্য সাম্রাজ্যের কিন্তু অবসান ঘটে। অর্থাৎ অশোকের যে উত্তরাধিকারী ছিল তাদের একটা বিরাট দুর্বলতা ছিল, এই কারণে অশোকের যে মৌর্য সম্রাট সেটা বিপর্যস্ত হয়ে পড়ে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, 2 নম্বর প্রশ্ন, গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও অথবা প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা কেমন ছিল। দেখো, প্রাচীন ভারতের যে পরিবেশ সেই চিন্তা কেমন ছিল অথবা গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও, একই হবে। প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা। তো প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা 1 নম্বর বিষয়বস্তু দেখো, প্রাচীন ভারতের পরিবেশ চিন্তার মূল বিষয় ছিল বনের পরিবেশ, পশু পাখি এবং গাছপালা।
তাহলে 1 নম্বর বিষয়বস্তুটা তোমরা লিখবে। 2 নম্বর দেখো বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ। প্রাচীন ভারতে বনাঞ্চলে ক্ষতি করলে কড়া শাস্তির বিধান দেওয়া হতো। তাছাড়া বন জঙ্গল এবং বন্যপ্রাণী সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। তো এটাই ছিল প্রাচীন ভারতের পরিবেশ। আচ্ছা দেখো নেক্সট, বৃক্ষছেদন রোধ। এরা আবার কীরকম? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কৃষিকাজের পাশাপাশি নগরে উন্নতি ঘটলে জঙ্গল বা অরণ্য কাটা শুরু হয়। তাই বিভিন্ন সময়ে গাছ বাঁচানোর নানা উপায় হিসেবে বৃক্ষ পূজার প্রচলন হয় এবং বৃক্ষছেদন রোধ করা সম্ভব হয়। তাহলে বৃক্ষছেদন রোধ করা যাচ্ছিল। এটাই ছিল গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয়। এরপর দেখো গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থার কি পরিচয় আছে, অথবা প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্র সম্পর্কে আলোচনা করো। দেখো প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত গ্রন্থ রচিত হতে থাকে। প্রথম প্রশ্ন দেখো পয়েন্ট, ব্রাহ্মণ এবং বৌদ্ধদের ভূমিকা। দেখো ব্রাহ্মণ এবং বৌদ্ধ ধর্মগুরুরা তাদের কাজ নানা লেখায় ওষুধ এবং অস্ত্রোপচারের উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্র বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ বই হলো চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। চিকিৎসার গুরুত্বের কারণেই প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের ভূমিকা যদি আমরা করি, ব্রাহ্মণ এবং বৌদ্ধদের ভূমিকাকে অস্বীকার করা যায় না। দ্বিতীয় দেখো গুপ্ত যুগের চিকিৎসা শাস্ত্র। গুপ্ত আমলেও চিকিৎসা বিষয়ে বই লেখা হতো। এইসব বইয়ের অন্যতম লেখক ছিলেন বাগভট। নেক্সট 3 নম্বর দেখো পশু চিকিৎসা। গুপ্ত এবং গুপ্তোত্তরকালে পশু চিকিৎসা সম্পর্কিত বইও লেখা হতে থাকে। এবং 4 নম্বর চিকিৎসা বিজ্ঞান চর্চায় সমস্যা। সমাজে জাতিভেদ প্রথার কঠোরতার ফলে চিকিৎসা বিজ্ঞানের চর্চায় নানা সমস্যা দেখা দিয়েছিল। প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসাবিদ্যার বিরোধিতা তৈরি হয়। তাহলে এটাই ছিল প্রাচীন ভারতে যে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা শাস্ত্র সম্পর্কে আলোচনা। এটাই ছিল চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত আলোচনা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের ক্লাস 6-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আমরা ইতিমধ্যেই ভূগোল এবং বাংলা বিষয়ে তোমাদের 6ষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি, উত্তর সহ আলোচনা করছি। তাই তোমরা কি করবে, দেখো তোমরা যে চ্যানেলটা রয়েছে এনজয় এক্সাম, এখানে জাস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশাপাশি তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, দেখো এখানে প্লেলিস্ট বলে একটা অপশন আছে। দেখো প্লেলিস্ট, এই অপশানে ক্লিক করো। প্লেলিস্ট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। এরপর দেখো ক্লাস 6 বলে একটা অপশান আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখো ক্লাস 6 3rd ইউনিট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো তোমাদের সামনে একটি ইন্টারফেস আসবে। দেখো ভূগোল ক্লাস 6 দেখো এখানে আছে। তো এখান থেকে তোমরা বাকি বিষয়গুলো দেখে নিতে পারবে। এবার দেখো এছাড়াও অন্যান্যগুলো আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো এই ছিল তোমাদের জন্য আমাদের আজকের বিশেষ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের পরীক্ষা ভালো তো হবেই, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।